power with civilians, Myanmar's military staged a coup. 2021 সালের 1 ফেব্রুয়ারি আগের বছরের সাধারণ নির্বাচনে অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি সেনা সমর্থিত দলকে বিপুল ভোটে পরাজিত করার পর ওই দিনই প্রথম পার্লামেন্টে অধিবেশন বসার কথা ছিল। কিন্তু এর আগেই সকালে সেনাপ্রধান মিং অং লাইংয়ের নেতৃত্বে সংঘটিত হয় একটি সেনা অভ্যুত্থান। অং সান সুচি সহ অন্যান্যদের গ্রেপ্তার করে তাতমাদাও নামে পরিচিত দেশটির সামরিক বাহিনী। জারি করা হয় জরুরি অবস্থা। ফের মিয়ানমারের ক্ষমতা চলে যায় সামরিক জান্তা সরকারের হাতে। মজার বিষয় হচ্ছে, এ নিয়ে 4 বার সেনা অভ্যুত্থান ঘটল দেশটিতে। 1948 সালের স্বাধীনতার পর থেকে 76 বছরের ইতিহাসে ডিক্রি জারির মাধ্যমে মিয়ানমারকে দীর্ঘ 40 বছর শাসন করেছে দেশটির সামরিক বাহিনী। সাংবিধানিক ক্ষমতা বলে দেশটির শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে 19 বছর। আর শাসন ক্ষমতায় উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ ছিল 2016 থেকে 2021 পর্যন্ত 5 বছর। অর্থাৎ বেসামরিক প্রশাসনের হাতে শাসন ক্ষমতা ছিল মাত্র 12 বছর। তবে 12 বছরেও দেশটিতে সামরিক বাহিনীর ভূমিকা কিন্তু কম ছিল না। বলা যায়, আধুনিক এশিয়ার সবচেয়ে এলিট ও দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা বাহিনী হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য অনুযায়ী মিয়ানমারের সংবিধানে কু ক্লজ বা সেনা অভ্যুত্থানকে বৈধতা দিতে ধারা পর্যন্ত তৈরি করা হয়েছে। সংবিধানে বলা হয়েছে, প্রেসিডেন্ট চাইলে দেশের জরুরি অবস্থা জারি করতে পারেন এবং তিনি ক্ষমতা সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করতে পারেন। শুধু তাই নয়, মিয়ানমারের অর্থনীতির একটি বড় অংশের নিয়ন্ত্রণও রয়েছে সামরিক বাহিনীর হাতে। ইউনিয়ন অব মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস কর্পোরেশন এবং মিয়ানমার ইকোনমিক কর্পোরেশন নামে দুটি সুবৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কংগ্লোমারেটসের প্রতিষ্ঠাতা দেশটির সামরিক বাহিনী। অভ্যন্তরীণ ব্যবসা ছাড়াও বিদেশি বিভিন্ন ফার্মের সাথে যৌথ ব্যবসা রয়েছে এদের। অর্থাৎ দেশটির ইতিহাস ঘাটলে দেখা যায়, দেশটির শাসন ক্ষমতা থেকে শুরু করে অর্থনীতি, পররাষ্ট্রনীতি সবকিছুতেই প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে সামরিক বাহিনীর। কিন্তু কেন মিয়ানমারের সামরিক বাহিনী এত ক্ষমতাধর হয়ে উঠল? কিভাবে তারা দেশটির সর্বেসর্বা হয়ে উঠেছিল? আর কেনই বা মিয়ানমার সামরিক বাহিনীর হাতে কুক্ষিগত হয়ে পড়ল? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 1989 সালে নাম পরিবর্তনের আগে মিয়ানমার পরিচিত ছিল বার্মা নামে। আর 1940-এর দশকের শুরুর দিকে বার্মা ন্যাশনাল আর্মি নামে একটি সামরিক বাহিনীর যাত্রা শুরু হয়েছিল অং সান সুচির বাবা জেনারেল অং সানের হাত ধরে। এজন্য অর্থ এবং অন্যান্য সহায়তা এসেছিল জাপানের কাছ থেকে। স্বাধীনতার মাত্র 6 মাস আগে 1947 সালের জুলাইয়ে হত্যাকাণ্ডের শিকার হন জেনারেল অং সান। তিনি একদিকে যেমন মিয়ানমারের ফাদার অব দ্য নেশন, তেমনি তাতমাদাও নামে পরিচিত দেশটির সামরিক বাহিনীর জনকও বলা হয় তাকে। জেনারেল অং সানের মৃত্যু হলেও তার তৈরি করা বাহিনী কিন্তু স্বাধীনতার পর আরও শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তী বছরগুলোতে ব্যাপক জনসমর্থনও পায় তারা। কারণ সর্বসাধারণের মনে এই বিশ্বাস গেঁথে গিয়েছিল যে ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে মিয়ানমারের মুক্তিদাতা হচ্ছে তাতমাদাও অর্থাৎ সামরিক বাহিনী। স্বাধীনতার পর থেকে বার্মার জনগণ সেনাবাহিনীকে দেখতে শুরু করে শ্রদ্ধার চোখে। তাদের সম্মান করা হতো দেশের রক্ষাকারী হিসেবে, যে কারণে স্বাধীনতার পর সামরিক বাহিনীতে কাজ করা হয়ে উঠেছিল হাজারো তরুণের স্বপ্ন। এদিকে হিসেব করলে দেখা যায়, মিয়ানমার রাষ্ট্রের তুলনায় সামরিক বাহিনীর বয়সই বেশি। আবার সামরিক বাহিনীর জন্মই হয়েছিল দেশ স্বাধীন করার মতো একটি রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে। ফলে স্বাধীনতার পরও যে দেশটির রাজনীতিতে সামরিক বাহিনীর উল্লেখযোগ্য ভূমিকা থাকবে সেটাই স্বাভাবিক, যে কারণে 1948 সালের স্বাধীনতার পর থেকেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকার জন্য উঠে পড়ে লাগে মিয়ানমারের সামরিক বাহিনী। বিশেষ করে স্বাধীনতার পরপরই মিয়ানমারে কমিউনিস্ট এবং জাতিগত সহিংসতা দমন করে দেশকে ঐক্যবদ্ধ রাখাই ছিল সামরিক বাহিনীর মূল দায়িত্ব। আর এসব করতে গিয়ে জনসাধারণের মনে প্যারানোয়া সিকিউরিটি কমপ্লেক্স বা নিরাপত্তা নিয়ে এক ধরনের ভ্রান্ত ভয় তৈরির কৌশল কাজে লাগিয়েছিল তারা, এমনই মনে করেন বিশ্লেষকরা। যে কারণে দেশের নিরাপত্তা সবসময় সবার আগে, এমন ভয় ঢুকিয়ে দিয়ে নিজেদের অপরিহার্য করে তুলতে চাইছিল তারা। মূলত অভ্যন্তরীণ ও বাহ্যিক আক্রমণ থেকে দেশটিকে রক্ষা করার অজুহাতে মিয়ানমারে সামরিক শাসনের বৈধতা আদায়ই ছিল তাদের লক্ষ্য। দেশটির অভ্যন্তরীণ শত্রু হিসেবে মনে করা হতো চীনের কমিউনিস্ট পার্টি সমর্থিত বার্মা কমিউনিস্ট পার্টিকে।
আবার যুক্তরাষ্ট্রের আক্রমণের শঙ্কা এবং তা ঠেকানোর জন্য নাগরিকদের আধা সামরিক প্রশিক্ষণ দেওয়াও ছিল এই প্যারানয়েরই অংশ। যাই হোক, মিয়ানমারের সামরিক বাহিনীর এই কৌশল যে বেশ কাজে দিয়েছিল তার প্রমাণ পাওয়া যায় স্বাধীনতার পরপরই। স্বাধীনতা লাভের পর উনুর নেতৃত্বে মিয়ানমারে একটি সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়, যদিও তা ছিল নামে মাত্র। আসলে উনুর সরকারকে আধা সামরিক সরকার বলে যুক্তিসঙ্গত হবে, কিন্তু সেই শুরু থেকেই দেশের অভ্যন্তরীণ নানা সমস্যা, বিশেষ করে জাতিগত সংঘাত, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, দুর্নীতি এবং অব্যবস্থাপনা ইত্যাদির কারণে বেসামাল হয়ে পড়ে সরকার। পরিস্থিতি সামাল দিতে সামরিক বাহিনীর হাতেই গোটা শাসনভার ছেড়ে দেওয়ার জন্য সেনাবাহিনীকে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী উনো। সেনাবাহিনীর কমান্ডার জেনারেল নে উইনের নেতৃত্বে সরকার পরিচালিত হয় 1958 থেকে 1960 সাল পর্যন্ত। 1960 সালে একটি সাধারণ নির্বাচনের পর উনুর নেতৃত্বে আবারও একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনের 2 বছরের মাথায় একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে পাকাপাকি ক্ষমতায় বসে যান জেনারেল নে উইন। এর পরপরই দেশটির সব বিরোধী রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সামরিক বাহিনী। একই সাথে দেশটির প্রধান প্রধান শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়। সালে ক্ষমতা নেয়ার পর থেকে টানা 2011 সাল পর্যন্ত শক্ত হাতে সরাসরি দেশ শাসন করেছে মিয়ানমারের সেনাবাহিনী। আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে কখনোই চিন্তিত ছিল না দেশটির সামরিক জান্তারা। তাদের একটাই লক্ষ্য ছিল মিয়ানমারের ভেতরে যাতে কোনো রাজনৈতিক শক্তি গড়ে উঠতে না পারে, কারণ জান্তা সরকারের আশঙ্কা ছিল রাজনীতি শক্তিশালী হলে সামরিক বাহিনীর প্রভাব কমে যাবে, যে কারণে সামরিক জান্তা বিরোধী যে কোনো আচরণকেই শক্ত হাতে দমন করার নীতি বেছে নিয়েছিল তারা। কিন্তু দীর্ঘ সময় ধরে সামরিক জান্তা সরকারের কঠোর শাসনের জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ একসময় প্রতিবাদে রাস্তায় নেমে আসে। সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সংস্কারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল 1988 সালে। নেতৃত্ব দিয়েছিল শিক্ষার্থীরা। প্রায় 5000 বিক্ষোভকারীকে হত্যা করে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল সামরিক বাহিনী। তবে ঘটনার পর যেমন জনসমর্থন হারায় তারা, তেমনি একই বছরের সেপ্টেম্বরে জেনারেল স মংয়ের নেতৃত্বে ঘটে দেশটির তৃতীয় সেনা অভ্যুত্থান, যার ফলে আবারও সেই সামরিক শাসনের জালেই আটকে যেতে হয় মিয়ানমারের জনসাধারণকে। এরপর স্টেট ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশন কাউন্সিল SLORC নামে একটি জান্তা সরকার গঠন করেন জেনারেল স মং। বহু দলের অংশগ্রহণে একটি নির্বাচনের প্রতিশ্রুতিও দেন তিনি। ওই সময় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLDর সেক্রেটারি নির্বাচিত হন অং সান সুচি। 1990 সালের মে মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে অং সান সুচির NLD ব্যাপক জনসমর্থন পেয়েছিল, যা আবার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল জান্তা সরকারের, যে কারণে সামরিক বাহিনী বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে অং সান সুচিকে গৃহবন্দী করা হয় 1989 সালে, আর প্রায় 16 বছর গৃহবন্দী হয়েই থাকতে হয় তাকে। যদিও 1990 সালের নির্বাচনে NLD ব্যাপক ভোটে পার্লামেন্টের 82% আসনে জয় পায়, তবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি সামরিক জেনারেলরা। নির্বাচনকে বাতিল করে শুধু জান্তারাই বৈধ ক্ষমতার অধিকারী এমন ডিক্রি জারি করা হয়। এমনকি তারাই জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং তারাই দেশের ভবিষ্যৎ সংবিধান প্রণয়ন করবে এমন ক্ষমতাও দেয়া হয় সামরিক বাহিনীকে। 1990-এর এই নির্বাচন প্রহসনের পর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে 2000-এর দশকেও দেয়া হয় আরেক দফা নিষেধাজ্ঞা। এদিকে বিক্ষোভ এবং আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত একটি সংবিধান প্রণয়ন করা হয় 2008 সালে। তবে সংবিধানে এমন ব্যবস্থা করা হয় যাতে ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই থাকে। যেমন পার্লামেন্টে সামরিক বাহিনীর জন্য 25% আসন বরাদ্দের মাধ্যমে সামরিক বাহিনীকে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হয়, যার ফলে সামরিক বাহিনীর অনুমোদন ছাড়া সংবিধানে কোনো পরিবর্তন আনার পথ বন্ধ হয়ে যায়। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয় রাখা হয় সেনাবাহিনীর হাতে। এছাড়া 3 জনের মধ্যে একজন ভাইস প্রেসিডেন্ট সামরিক বাহিনীর হওয়া বাধ্যতামূলক করা এবং জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলে সামরিক বাহিনীর সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়। এমনকি
সামরিক বাহিনী থেকে সদ্য অবসরে যাওয়া কর্মকর্তাদের তাদের পদ অনুযায়ী বেসামরিক প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার পূর্বের বিধান তো ছিলই। সাধারণত জেনারেল পদে থাকা সামরিক কর্মকর্তাদের মন্ত্রী পদে নিয়োগ দেওয়া হতো, আর এই ব্যবস্থা বহাল আছে এখনও। 2015 সাল থেকে 5 বছরের জন্য অং সান সুচির এনএলডির নেতৃত্বে একটি বেসামরিক সরকার গঠিত হলেও সেনাবাহিনীর প্রভাব থেকে সেই সরকার বা রাষ্ট্রীয় কাঠামো কখনোই বের হয়ে আসতে পারেনি। যাই হোক, মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা বাড়ার সাথে সাথে বেড়েছে এর পরিসরও। যেখানে 1958 সালে সামরিক বাহিনীর সদস্য ছিল 1,10,000, 1988 সালে এই সংখ্যা ছিল 2 লাখ এবং পরের 10 বছরে অর্থাৎ 1999 সালে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে দাঁড়ায় 4 লাখে। এছাড়া আরও 80,000 পুলিশ সদস্য ছিল সামরিক বাহিনীর অধীনে। এদিকে 2014 সালে মিয়ানমারের প্রতিরক্ষা বাজেট ছিল $2.4 বিলিয়ন মার্কিন ডলার, বা সরকারের মোট ব্যয়ের 14%। 2013 সালে এটি ছিল দেশটির মোট দেশজ উৎপাদনের 4.5%, যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এদিকে 1988 সালে প্রথম দেশ হিসেবে মিয়ানমারের সামরিক সরকারকে স্বীকৃতি দিয়েছিল চীন। তখন থেকেই চীন ও মিয়ানমারের মধ্যে তৈরি হয় জোরদার সম্পর্ক। এছাড়া আসিয়ান জোটে যোগদানের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে মিয়ানমারে ভালো সম্পর্ক গড়ে উঠলেও দেশটিতে সামরিক শাসন নিয়ে এসব দেশ কখনোই তেমন উচ্চবাচ্য করেনি। এমনকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখেও মিয়ানমারকে অস্ত্র দিয়ে আসছিল চীন, কারণ মিয়ানমারকে হাতে রাখা চীনের কাছে দারুণ গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ, মিয়ানমারের ভেতর দিয়ে চীনের বঙ্গোপসাগরে প্রবেশ করা। এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুন আদ্যপান্তর এক্সক্লুসিভ পর্ব, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে।